বাংলাদেশে জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তাপসী দেব প্রাপ্তি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থীর বক্তব্য সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয়। রাজপথেও সক্রিয় ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের আগে কিছুদিন বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে পালিয়েও থাকতে হয়েছে তাকে হয়রানি এড়াতে। 24 বছর বয়সী প্রাপ্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। ছাত্র আন্দোলন পরবর্তী বাংলাদেশ নিয়ে তার ভাবনা ডয়চে ভেলের কাছে তুলে ধরেছেন এই শিক্ষার্থী। এই যে 5ই আগস্ট যে গণ আন্দোলন, ছাত্র জনতার গণ আন্দোলন এবং সেই গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলো, এই আন্দোলনে যে সবার সম্পৃক্ত হওয়ার যে বিষয়টি, এটা কিভাবে হলো? যদি ভূমিকার কথা বলতে হয়, অবশ্যই আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা সামনের কাতারে দাঁড়িয়ে বলা হচ্ছে যে আমাদের নেতৃত্বে আন্দোলনটা সংগঠিত হয়েছে, কিন্তু এখানে একই সাথে আমাদের কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে আমাদের যারা শিল্পী সমাজ আছেন, আমাদের শিক্ষকগণের অবদান না বললে আসলে ভুল করা হবে। আমাদের সকলের, সকল স্তরের, সকল লিঙ্গের, সকল পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টাই আসলে আমরা এই পতনটি দেখতে পেরেছি। এখন প্রশ্ন যদি এটি হয় যে আসলে এই পতনটির পটভূমি কি, সেটির সূত্রপাত কি করে, সেটির সূত্রপাত আসলে এই 16 বছরের জমানো যে ক্ষোভ আমাদের মধ্যে, আমাদের শোষণ করা, আমাদের বঞ্চনা, আমাদের কথা বলতে না দেওয়া, সেটি আমরা দেখেছি যে অনেক দিন ধরে। আমরা যখন 2018 সালে, তখন আমি মাত্র ইউনিভার্সিটি প্রথম বর্ষে পড়ি, তখনই কিন্তু কোটা সংস্কার আন্দোলন প্রথম শুরু হয় এবং আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করি। তখনকার আন্দোলনটিকেও ছাত্রলীগের গুন্ডারা, ছাত্রলীগের দালালরা এসে তারা আমাদের পিটিয়ে আমাদের আন্দোলনটা থামিয়ে দেয় এবং পরবর্তীতে একটি খুবই বাজে সিদ্ধান্তের মধ্য দিয়ে তখনকার খুনি প্রধানমন্ত্রী তিনি বলেন যে কোনো ধরনের কোটাই থাকবে না, যেটি আবার সংবিধানের সাথে ক্ল্যাশ করে। তার পরবর্তীতে আমরা দেখেছি যখন আমরা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন করি, তখনও আমাদেরকে ছাত্রলীগ পিটিয়ে, পুলিশ দ্বারা আমাদেরকে টিয়ার শেল মেরে, আমাদেরকে গ্রেফতার করে আসলে আমাদের আন্দোলনটি স্তীমিত করে দেওয়া হয়। এবং তৎকালীন যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, যদি আমি ভুল না করে থাকি, শাহজাহান খান, তিনি আমাদেরকে নিয়ে মক করেন, আমাদেরকে ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, হাসাহাসি করেন আর বলেন যে রাস্তাঘাটে মানুষ মরবে, এটাই তো স্বাভাবিক। তো এই যে আসলে আমরা দেখে আসছি, যখনই আমরা আমাদের ন্যায্য দাবিতে আমরা কথা বলি, আমরা আন্দোলন করি, যেগুলোর জন্য আসলে আন্দোলন করার কথাই না, একটা নিরাপদ রাস্তা পাবো, এটাই তো আমার ন্যায্য অধিকার হওয়া উচিত। আমি আমার চাকরি পাবো, একটি স্বাধীন রাষ্ট্রে পড়াশোনা করে আমি একটি সরকারি চাকরি পাবো, এটি তো আমার ন্যায্য অধিকার হওয়া উচিত। কিন্তু সেটির জন্য আমাদের বাধ্য হতে হচ্ছে রাস্তায় নামতে। এবং যখন আমরা রাস্তায় নামছি, দেখা যাচ্ছে যে আমাদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে রাজাকারের বাচ্চা, আমাদেরকে বিভিন্নভাবে হামলা করা হচ্ছে, অতর্কিত আক্রমণ করা হচ্ছে। এটি আর আমরা মনে করেছি যে এটি আর সহ্য করা সম্ভব না। এবং যেদিন আমাদের ভাইরা মারা গেলেন, প্রথম 6 জন মারা গেলেন, আবু সাইদ সহ আরো 5 জন, ওই দিন আসলে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এর আগে বলা হচ্ছিল আলোচনার কথা, এর আগে বলা হচ্ছিল সংলাপের কথা, কিন্তু আমার ভাইয়ের রক্তের উপরে তো কোনো সংলাপ হতে পারে না। এবং এই প্রশ্নটি বাংলাদেশের আপামর জনসাধারণের প্রশ্ন ছিল যে চাকরি না দেবি না দে, কিন্তু আমার বেটাকে মারলু কেন, আমার বাচ্চাকে তো কেউ মারতে পারে না। সেই জায়গা থেকে আরেকটি কথাই বলবো, এটি আমার জন্য ব্যক্তিগতভাবে খুবই খুবই আমি বলবো ইমোশনাল, যে আসলে 5ই আগস্ট 2018 সালের শাহবাগের যে জায়গা থেকে পুলিশ আমাকে গ্রেফতার করে, 5ই আগস্ট 2024 সালের শাহবাগের ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুনি খুনি হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তো এটি আমি বলবো যে আমাদের সকলের এতদিন চলে আসা, খেতে না পারা, সকল কিছুর দাম বৃদ্ধি পাওয়া, আমাদের কথা বলতে না দেওয়া, গণমাধ্যমের কোনো স্বাধীনতা না থাকা, গুম করে ফেলা, মানুষজনকে ক্রস ফায়ারে মেরে ফেলা, ধর্ষণ নিপীড়নের কোনো বিচার না হওয়া, এই বিচারহীনতার সংস্কৃতি, দখল, চাঁদাবাজি, সকল কিছু মিলিয়ে বাংলাদেশের সকল জনসাধারণের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এবং আমরা মনে করেছি এই শোষণ, এই অত্যাচার, এই মৃত্যু আর নেওয়া সম্ভব না। সেই ছাত্র জনতার গণ আন্দোলনের পর এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তো এখন বাংলাদেশের পরিস্থিতি কেমন দেখছেন? আসলে এই আন্দোলন হওয়ার পরে 5ই আগস্ট আমরা যখন খুনি হাসিনার সরকার পদত্যাগ করে, তখন আমরা ভাবছিলাম যে আসলে দেশের কি হবে। এবং এরপর আপনারা সকলে দেখতে পেয়েছেন যে আমাদের অনুরোধে, শিক্ষার্থীদের অনুরোধে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজি হন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে, প্রধান উপদেষ্টার। এবং তারপরে আমরা দেখি একটি চমৎকার উপদেষ্টা পরিষদও গঠিত হয়। এবং আমরা আসলে শিক্ষার্থীরা আস্থাই রেখেছিলাম যে যেহেতু এত চমৎকার একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং অন্তত এখন আমাদের যাদের কথা শোনা হচ্ছিল না, আদিবাসী থেকে শুরু করে, সমতলের আদিবাসী থেকে শুরু করে আমরা যারা আছি, আমাদের সকলের কথাগুলো শোনা হবে। কিন্তু এটিও আমরা বিশ্বাস করি বা এটিও আমরা বুঝতে পারি যে আসলে একটি এরকম গণ অভ্যুত্থানের পরে
গণঅভ্যুত্থানের পরে আসলে এত রাতারাতি সকল কিছু অর্জন করা সম্ভব হয় না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে হয়তো যে রাষ্ট্র সংস্কারের কথা বাংলাদেশের সকলে চাচ্ছে, আমাদের রাষ্ট্রের পুনর্গঠনের কথা আমরা বলছি, রাষ্ট্রের মেরামতের কথা বলছি, সেটির জন্য এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমাদের ধৈর্য ধরে সময় দেওয়া খুবই প্রয়োজন। এটিও আমরা বিশ্বাস করি এবং আস্থা রাখতে চাই। কিন্তু সমস্যাটি যেখানে হয়েছে, একই সাথে আমরা কিন্তু বাংলাদেশে বর্তমানে অনেক বিষয় লক্ষ্য করছি। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরপরই কিন্তু বিভিন্ন জায়গায় হামলা, চাঁদাবাজি থেকে শুরু করে মানুষজনের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, দোকান পুড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি এবং তখন আমরা ধৈর্য ধরে ছিলাম। আমরা দেখেছি যে আবারও সেই শিক্ষার্থীরাই, আমাদের মাদ্রাসার ভাইয়েরা, আমাদের বিভিন্ন জায়গার শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন, তারা সকলে একত্রিত হয়ে বিভিন্ন ছোট ছোট সাপোর্ট গ্রুপ করে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় মন্দির থেকে শুরু করে সকল সংখ্যালঘুদের যেগুলো কাজ স্থাপনা রয়েছে তারা কিন্তু পাহারা দিয়েছেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে, তখন পুলিশ বাহিনী কাজে ফেরত আসেনি, তারা স্ট্রাইকে ছিল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে ফেরত এসেছে, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করছে। আগে কিন্তু এই ট্রাফিক কন্ট্রোলের কাজটিও আমরাই করেছি, শিক্ষার্থীরাও করেছেন, সেটি আপনারা দেখতে পেয়েছেন। এখন প্রশ্নটি হচ্ছে, এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় মবকে সংগঠিত করে, পাবলিক সংগঠিত করে মানুষজনকে পিটানো হচ্ছে এবং পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এবং আমরা এটিও দেখতে পাচ্ছি অনেক জায়গায় মাজার ধ্বংস করে দেওয়া হচ্ছে, অনেক জায়গায় আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, কক্সবাজারের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে যে সেখানে একজন নারীকে তার পছন্দ মতো পোশাক পরেছিলেন তিনি, তার কারণে কানে ধরে উঠবোস করিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে। শ্যামলীতে ফার্মগেটে সংসদ ভবনের সামনে যৌনকর্মীদের সন্দেহে, যৌনকর্মীদের এবং অন্যান্য নারীদের তারা পিটিয়ে, কিছু মানুষ পিটিয়ে সেটি ভিডিও ভাইরাল করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এবং এটি নিয়ে আমরা দেখছি যে আসলে যে পরিমাণ তৎপরতা হওয়ার কথা, সেই পরিমাণ তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কিছু নারী সংগঠন বিবৃতি দিয়েছে, কয়েকজন প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু সরকারের উপদেষ্টাদের কাছ থেকে আমরা চমৎকার কথা শুনতে পাচ্ছি, কিন্তু সেই চমৎকার কথাগুলো কাজে রূপান্তরিত করা তো খুবই প্রয়োজন। আমরা সেই চমৎকার কাজগুলো কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। এগেইন আবারও আমি যেটি বলতে চাই, আমি জানি যে এত দ্রুত, এত বিশাল আমূল পরিবর্তন হওয়া সম্ভব নয়। বিচারহীনতা সংস্কৃতি তো অনেকদিন ধরে চলে এসেছে, কিন্তু সামান্য তৎপরতাটুকু আমরা তো দেখেছি যে বিনা বিচারে আমাদের ভাইদের মরতে হয়েছে 16 বছরে। আমরা তো চাই না খুনি হাসিনার সরকার দেশ ছেড়ে গেল, আবারও আমাদের ভাইদের বিনা বিচারে মরতে হবে। যেই মরুক সে তো আমার বাংলাদেশের নাগরিক। সেই জায়গায় যে বিচারহীনতার সংস্কৃতি এখনো চলছে, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস যেটিকে আমরা বলি, মানুষজনকে পিটিয়ে সেটি সোশ্যাল মিডিয়ায় উদযাপন করার যে সংস্কৃতি, যৌনকর্মীদের তাদের অধিকার না দেওয়ার যে সংস্কৃতি, আমাদের আদিবাসী বোনেরা, বম সম্প্রদায়ের বোনেরা কিন্তু এখনো আটক। তারা সেই খুনি সরকারের আমলে আটক ছিলেন, তারা এখনো আটক আছেন। তাদের বের করার ক্ষেত্রে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের তেমন কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। সেই সকল জায়গায় আমরা এখনো আশা করে আছি সরকার কাজ করবেন, কিন্তু একই সাথে আমরা এতদিন ধরে যেহেতু ধৈর্য ধরে বুক বেঁধেছি, আমাদেরও একটু শঙ্কিত হতে হচ্ছে। কেননা এই মব জাস্টিসের বাংলাদেশ তো আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু বিচার হবে, স্বাধীন বিচার বিভাগের নিরপেক্ষ তৎপরতায় সকল যারা দোষী তাদের দোষীদের শাস্তি অবশ্যই নিশ্চিত করা হবে এবং যারা নির্দোষ তারা ছাড়া পাবে। আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, এটি বলতেই হবে, আমাদের অনেক আহত ভাইরা তারা আমাদের পাশের মিছিলে গুলি খেয়েছে, সেই গুলিটি আমার গায়ে লাগতে পারতো, আমার ভাই সেই গুলিটি বুক পেতে নিয়েছে, সেই ভাই এখনো হাসপাতালে কাতরাচ্ছে। এখন আমরা দেখেছি কিছুদিন আগে যে তার হাসপাতালের আহত বাবা, তার হচ্ছে চিকিৎসা করার টাকা ছিল না দেখে তিনি তার সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন। সেটি যখন গণমাধ্যম কর্মীরা ভাইরাল করলেন, তারা নিউজ করলেন, তখন আমরা দেখলাম একটি স্টেপ নেওয়া হলো। তাহলে কি এখন আমাদের আসলে অপেক্ষা করতে হবে আমাদের আহত ভাইদের কখন একজন গণমাধ্যম কর্মী তৎপর হয়ে তার কাছে যাবেন এবং এটি নিউজ করবেন এবং তারপর আমরা দেখবো সোশ্যাল মিডিয়া কিংবা নিউজে, এবং তারপর তার আসলে আহতের চিকিৎসা, আহতদের পুনর্বাসন, কত ভাইদের আমরা হারিয়েছি, তারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তাদের পরিবার আসলে এখন খেতে পারছে না, এরকম অসংখ্য পরিবার আছে। তাদেরকে আমরা তো ভুলে যেতে পারি না, কেননা তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা এই স্বাধীন বাংলাদেশে। তাদের অবশ্যই আহতদের সুষ্ঠু চিকিৎসা এবং পুনর্বাসন আহত পরিবারের, সেটির দিকে আমাদের নজর দিতে হবে এবং শহীদ ব্যক্তিদের আমরা যাদের হারিয়েছি সেই শহীদদের ভুলে না গিয়ে তাদের আমরা আমাদের স্মৃতিতে চির জাগরুক রেখে তাদের অম্লান রেখে আমাদের কাজ করতে হবে। এখনকার যে পরিবেশ, এই পরিবেশে তো রাজনৈতিক দলগুলো সক্রিয় হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করছে, তো এই রাজনৈতিক দলগুলোর অবস্থা এখন কেমন দেখছেন? আসলে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোকে বৃহদার্থে আমরা যাদেরকে দেখে থাকি, তাদের প্রত্যেকের মধ্যে যে সমালোচনাটি আমি করব সেটি হচ্ছে তাদের ইন্টারনাল স্ট্রাকচারই অগণতান্ত্রিক। অর্থাৎ আপনি যখন আপনার দলের মধ্যে অগণতান্ত্রিক আচরণ করেন, অথরিটেরিয়ান আচরণ করেন, আপনি ধারণ করেন যে আপনি প্রভু এবং বাকি দলের কর্মীরা শুধু আপনার অনুশাসন, আপনার উপদেশ কিংবা আপনার সিদ্ধান্ত মেনে চলবে, তখনই ঝামেলাটির সৃষ্টি হয়। এবং আমরা দেখেছি যে অনেক দিন ধরে, আমার বয়স 24 বছর, তো আমার আসলে জ্ঞান হওয়ার বা আমি বুঝতে শেখার পর থেকেই আমি দেখছি যে মূলধারার রাজনৈতিক দলগুলোর গ্রামে গঞ্জে
প্রান্তিক মানুষের সাথে যে যোগাযোগ স্থাপন করা খুব জরুরি ছিল বাংলাদেশে, সেই যোগাযোগটা কিন্তু স্থাপিত হচ্ছে না। সেই জায়গা থেকে বর্তমানে আমরা দেখছি যে অনেক রাজনৈতিক দল আবার তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাচ্ছে, তারা মূলধারা রাজনীতিতে ফিরে আসতে চাচ্ছে। আমরা দেখছি নতুন নতুন দলগুলোর আবির্ভাবও হচ্ছে, যারা হয়তো সামনের দিনে রাজনীতিবিদের কাতারেও এসে দাঁড়াতে পারেন। প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি থাকবে, এটিই স্বাভাবিক এবং এটি হওয়া উচিত যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে। কিন্তু সমস্যাটি তখন হবে যখন আমাদের এই যে হাজার শহীদ ভাই বোন তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমি আবারও আমার রাজনৈতিক স্বার্থের জন্য যে কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিব, কিংবা যে কোনো সিদ্ধান্ত নিব যেটি আখেরে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে। আমরা দেখেছি 90-এর সময় আমাদের বড় ভাইরা, আমাদের বড় বোনেরা, তারা কিন্তু এরশাদের যে শাসনামল সেটিকে তারা স্বৈরাচার মুক্ত করেছিল। 90-এর বাংলাদেশের পরেও কিন্তু আমাদের আরেকটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশের লক্ষ্যে আন্দোলন করতে হলো। অর্থাৎ আমরা দেখেছি 90-এর পরবর্তী বাংলাদেশ, তখন যদি আমরা এই ধরনের রাজনৈতিক দলগুলো তারা যদি অগণতান্ত্রিক এবং অথরিটারিয়ান আচরণ থেকে বের হয়ে তারা গণতন্ত্রের সুস্থ চর্চা করত, তারা যদি সুস্থ ধারার রাজনীতির মধ্যে থাকতো, তারা যদি দখলদারিত্ব চাঁদাবাজির রাজনীতি না করতো, ছাত্রদের ছাত্র থাকতে দিত, লেলিয়ে দিত না কোনো তাদের মাদার অর্গানাইজেশনের কাজ করার জন্য, তাহলে কিন্তু আমাদের হয়তো এই 24-এ এসে আরেকটি খুনি হাসিনাকে দেখতে হতো না। কিন্তু সেই জায়গা থেকে এখন যেটা আমরা আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা, আমরা অবশ্যই বাংলাদেশে গণতন্ত্রের চর্চা চাই। এটির জন্য আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে। কিন্তু সেই গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে আবারও সেই একটি দামি গণতন্ত্র আমরা চাই না, দামি নির্বাচন আমরা চাই না। আমরা চাই এমন একটি নির্বাচন হবে যেখানে নির্বাচন কমিশন থাকবে সুষ্ঠু, থাকবে নিরপেক্ষ, যে কোনো দল মত নির্বিশেষে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, এবং সেই নির্বাচনটি হতে হবে সকল দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, কোনো ধরনের বহির্ভূত যে আমরা বাইরের এক্সটার্নাল যে ফোর্স বলি সেটি ছাড়া আমরা সকলে যেন ভোট দেওয়ার স্বাধীনতাটি পাই। আমার বয়স 24 বছর, আমি কিন্তু এখনো ভোট দিতে পারিনি, এবং আমি আমার অনেক বন্ধুদের জানি তাদের বয়স 30 বছর 35 বছর, তারাও জীবনে কখনো ভোট দিতে পারেনি। আমরা তো ভোট দিতে চাই, বাংলার সাধারণ জনসাধারণ তাদের সাংবিধানিক যে চর্চা সেই চর্চাটি করতে চায় বাংলাদেশে। কিন্তু সেই জায়গায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার তারা সময় চাচ্ছেন, তারা বারবার বলছেন যে আমাদের রাষ্ট্র পুনর্গঠনে কিছু সময় প্রয়োজন, সেই সময় দিতে আমরা প্রস্তুত আছি। কিন্তু সেই সময়ের মধ্যে যেন দেশে কোনো বিচারহীনতার সংস্কৃতির আবার পুনর্চর্চা না হয়, যেন দেশে কোনো মানুষ বিনা বিচারে মারা না যান, যেন দেশে কোনো রাজনৈতিক দল